আপনি যদি না বুঝেই এই প্রেজেন্টেশনটা বানিয়ে নিয়ে চলে যান তাহলে কিন্তু হবে না। নাও ইউ হ্যাভ টু গিভ মোর থট ইনটু ইট। এই জন্য ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন। ও একটা হয়তো বা টার্ম ইউজ করেছে, ইউ ক্যান আস্ক হোয়াট ইজ দিস টার্ম, দেন এআই ইজ গোনা গিভ ইউ মোর রিফাইন্ড আনসার। সো আপনি যদি ওই প্রেজেন্টেশনটাই সুন্দর মতো পড়তে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন, ওই পুরো টপিকটা আপনার আগেই পড়া হয়ে যাবে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল হাসিব সিদ্দিকী, সদস্য, বোর্ড অব ট্রাস্টি, ইউনিভার্সিটি অফ স্কলার্স। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটা কথা শুনে থাকি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আবার এমনও একটি কথা আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু এই বাস্তব সমাজে কি অবস্থায় আছে সেটি একটু জানার চেষ্টা করি। কারণ আমাদের দেশে আমরা একটু সদ্য সমাপ্ত এসএসসি এইচএসসি পরীক্ষার দিকে, যদি আমরা এসএসসি রেজাল্ট হয়েছে এইচএসসি পরীক্ষা শেষের দিকে, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের দেশের বেশিরভাগ এই গ্রাজুয়েট বের হচ্ছে, অথচ বেকারের সংখ্যা কিন্তু কম না, বারবার বাড়ছে। আর আমাদের এই উচ্চ শিক্ষার জন্য যারা যাচ্ছে তারাও নানা ধরনের সংকটে আছে। কিভাবে যাবে, এসএসসির পরে যাবে না এইচএসসির পরে যাবে, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, এই ধরনের নানা ধরনের সংকট রয়েছে। আর এই যে বেকার সমস্যা, যেটা নিয়ে আমরা দেখেছি যে দীর্ঘদিনের আন্দোলন, সারা পৃথিবীতে আমরা কয়েকদিন আগে ভারতে দেখেছি আন্দোলন, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই। আসলে আমাদের দেশের শিক্ষা সংকটটা কোথায় সেটা প্রথমে একটু আলোচকের কাছে জানতে চাই। আব্দুল হাসিব সিদ্দিকী, আপনি একটু প্রথমে একটু বলবেন, আপনি যেহেতু শিক্ষা নিয়ে গবেষণা করেন, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সংকটটা কি? আমরা কিন্তু একজন ভালো শিক্ষামন্ত্রী পেয়েছি বলে বাস্তবতা কি এটার সাথে যায় কিনা সেটাও একটু জানতে চাই। ডেফিনেটলি আমি যেহেতু স্কুল এবং ইউনিভার্সিটি দুটোর সাথেই রিলেটেড, I have to think a lot about how we can actually make education system in Bangladesh work in a proper way. আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় যেটা প্রবলেম, আমরা সার্টিফিকেট কেন্দ্রিক পড়াশোনায় বিশ্বাসী। We want to achieve a lot of certificates, কিন্তু সার্টিফিকেটের পিছনে যে পড়াশোনাটা ওইটা আমাদের এখন অনেক ল্যাক। আমরা এই ল্যাকিংসের কারণে আমরা দেখি যে জিপিএ 5 এর মূল্যটা অনেক বেশি, কিন্তু শিক্ষা জানার মূল্যটা কম। প্রচুর মাস্টার্স, প্রচুর যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে আসছে, ব্যাচেলার্স করে আসছে, কিন্তু যখন তারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে আপনারা দেখবেন যে তারা ঠিকমতো জব করতে পারছে না। এটার কারণটা হলো আমাদের মেন্টালিটিতে আমরা এখনও সার্টিফিকেট কেন্দ্রিক পড়াশোনা। কিন্তু আমার মানে অফিসের বাইরে আমি একটা বড় করে একটা বোর্ড লাগিয়ে রেখেছি, এডুকেশন ইজ নট জাস্ট এ সার্টিফিকেট। এই সার্টিফিকেট কেন্দ্রিক পড়াশোনা থেকে আমরা যখন বের হয়ে যেতে পারবো, আমার কাছে মনে হয় আমাদের যেই জবের সংকট আপনি যেটা বললেন, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতেও আছি, উই আর কোয়াইট রিলেটেড টু পাওয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আদার হেলথ সেক্টর, আমরা যেটা দেখি যে জব আছে কিন্তু এমপ্লয়েবল কোনো ছেলে পাচ্ছি আমরা যাদেরকে আমরা এমপ্লয় করতে পারি। দুটো সংকটই আছে, দুটো আপনি যেটা বলছেন যে দুটো সংকটই আছে। যখন ভালো প্রতিষ্ঠানগুলো সার্চিং করে তখন ভালো শিক্ষা মানে ভালো এমপ্লয় পাচ্ছে না, কিন্তু আবার যখন যে লেখাপড়া করে বেকারের সংখ্যা সেটা অসংখ্য। আমি যেটা বললাম যে আচ্ছা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স একটা কথা বলি যে I am somehow related to Reverie Power and Automation Engineering Limited. I'm Chief Coordinating Officer in Reverie Power and Automation Engineering, as well as I'm one of the Director of Reverie Australia. So আমরা যে কাজটা কিভাবে ইউনিভার্সিটি অফ স্কলার শুরু হলো, সো একটা ইঞ্জিনিয়ারকে আমাদের যখন আমরা রিক্রুট করতাম, সো আমাদের অলমোস্ট মোর দেন 200 to 300 ইঞ্জিনিয়ার্সকে আমাদের ইন্টারভিউ করতে হতো। বেসিক জিনিসগুলো আমরা পাচ্ছিলাম না ইঞ্জিনিয়ারদের মধ্যে। এখান থেকে আমাদের বোর্ডে হলো কথা যে না, ঠিক আছে, আই থিঙ্ক উই হ্যাভ টু এন্ডেভার ইনটু এডুকেশন ইন্ডাস্ট্রি, অ্যান্ড দেয়ার ইজ এ হিউজ গ্যাপ বিটুইন দ্য এক্সপেকটেশন অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াট উই আর প্রডিউসিং। এটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের গ্র্যাজুয়েটদেরও কিছু সমস্যা। আমি নিজেও যখন পড়াশোনা করে এসেছি, আমি মার্ক কেন্দ্রিক পড়াশোনায় বিশ্বাসী ছিলাম। তার মানে কি এডুকেশন সিস্টেমের প্রবলেম নাকি এডুকেশন কারিকুলামের প্রবলেম? কারিকুলামের প্রবলেম আমি বলবো না, কারিকুলাম হ্যাজ টু বি ডেভেলপড, কিছু তো অবশ্যই চেঞ্জ করা দরকার, বাট এডুকেশন সিস্টেমের চেয়ে আমাদের মাইন্ডসেটের প্রবলেম আমার মনে হয়। আমাদের মাইন্ডসেটে হলো আমরা এখনো আমি জিপিএ কত পেলাম ওটাতে আমরা আটকে আছি, কতটুকু জানি এটাতে আটকে নেই।
ফিজিক্সের একটা প্রবলেম কিভাবে সলভ করব এটাতে আমরা পড়ে আছি, কিন্তু ফিজিক্সের মানে এই প্রবলেমটা যে আমি সলভ করবো এটার বিহাইন্ড যে সায়েন্সটা আছে ওটা দেখতে আমরা চাই না। আমরা ফলটা দেখতে পছন্দ করছি না, আমরা ফলটা দেখতে চাই, কিন্তু আমরা এটার পিছনে যে মেকানিজম আছে ওটা জানতে চাচ্ছি না। উই আর ওকে উইথ, মানে আমরা একটা ম্যাথমেটিক্স করতে রাজি আছি, আমরা স্টেপস ফলো করব, মুখস্থ করব এবং লিখে দিব, কিন্তু একটার পর একটা স্টেপটা কেন এইভাবে আসলো, যতক্ষণ পর্যন্ত কেনর কোয়েশ্চেনটা আমার ভিতরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এডুকেশনের আসল মজাটা পাবো না। বিকজ আমার কাছে এডুকেশন তখন হয়ে যাবে মার্কস পাওয়া, আমার কাছে এডুকেশনটা হয়ে যাবে সার্টিফিকেটটা অর্জন করা, গোল ওরিয়েন্টেড এডুকেশন, বাট দ্যাট উইল নেভার বি সামথিং টু এনলাইটেন ইউ। নলেজ ইজ নট অ্যাবাউট হ্যাভিং এ পেপার, নলেজ ইজ অ্যাবাউট এনলাইটনিং ইয়োর সেলফ। আপনি দেখেন আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি এডুকেটেড মানুষটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মহানবী। ওনার কাছে কয়টা সার্টিফিকেট ছিল? কোন সার্টিফিকেট ছিল? অবশ্যই উনি আল্লাহ দ্বারা মানে ডিভাইন ডিক্রি দ্বারা পরিচালিত, বাট দেন এগেন উনার যদি আপনি রণক্ষেত্রে উনার নীতি দেখেন, উনার রাষ্ট্রনীতি দেখেন, উনার পারিবারিক যে প্রবলেমগুলো ওইটা কিভাবে সলভ করতে, এই যে আমরা দেখি এখানে কোন সার্টিফিকেট ছিল? সার্টিফিকেট ছিল না, বাট দেয়ার ওয়াজ আ লট অফ থিঙ্কিং বিহাইন্ড। আমাদের এডুকেশন সিস্টেম আমার মনে হয় যে এই থিঙ্কিং প্রসেসটা নেই এখন। আপনি বলছিলেন যেটা, যে আমরা সার্টিফিকেট পিছনে ঘুরছি, সার্টিফিকেট আমাদেরকে আসলে একটা জায়গায় নিয়ে যায় কিন্তু দক্ষ করে তোলে না কাজের ক্ষেত্রে। কথা বলে তো অনেক কথা, আমি I'll just try to make it very simple. I'm an electrical engineer by profession. So electrical engineering এ যদি দেখি আমরা, basically it's an applied physics. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অ্যাপ্লাইড ফিজিক্স। আপনি যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যান, ইট ইজ বিং টট অ্যাজ এন ম্যাথমেটিক্স কোর্স। তো একটা ইঞ্জিনিয়ার যে ম্যাথ পড়ে বের হয়ে আসবে, তার আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং একটা ছেলে যে ফিজিক্সকে বুঝে, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে যে ফিজিক্সটা, অ্যাপ্লাইড ফিজিক্স, ওইটাকে বুঝে যখন সে পড়বে, দের ইজ এ লট অফ ডিফারেন্স। আই ওয়াজ ফরচুনেট ইনাফ, আমি বাংলাদেশে পড়াশোনা করেছি, আমি বিদেশে পড়াশোনা করেছি। আই হ্যাভ বিন ফরচুনেট ইনাফ টু স্টাডি ইন ডিফারেন্ট কান্ট্রিজ। হোয়াট আই হ্যাভ সিন, দ্য ওয়ে বাংলাদেশের আন্ডারগ্র্যাডটা পড়ানো হয়, বাইরে কিন্তু ওইভাবে পড়ানো হচ্ছে না। ইটস লট মোর অ্যাপ্লিকেশন সেন্ট্রিক এডুকেশন। সো আমাদের জায়গায় এখানে আমার মনে হয় অনেক কাজ করার আছে, এবং ওখান থেকে আমরা অ্যাট ইউনিভার্সিটি অফ স্কলার্স কিছু কাজ করে থাকি। আমি বলবো না এখনো উই আর দ্য পিনাকল, আর আমরা খুব অনেক কিছু বড় করে ফেলেছি, ড্রিম আছে, করতে চাই। তার মানে এটা অনেকেই বলে যে বাংলাদেশ এডুকেশন সিস্টেম নিয়ে এরা হলো গিয়ে যে শুধু ওই, আপনি যদি একটু খেয়াল করে দেখবেন, যদি আমরা যদি এইচএসসির পরে বলি, এটা নিয়ে তো খুব বেশি আলোচনা হয় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসলে সার্টিফিকেট বিক্রি করে, লাইক দ্যাট, তারা টাকা নেই, মানি মেকার। মানে একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছিলেন যে আমরা যদি এখান থেকে একটা গ্রাজুয়েট বের হওয়ার পরে সে 15,000 টাকা বেতনে চাকরি পায় না, অথচ সেই যে 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করে এইটা যদি সেই ইন্টারমিডিয়েটের পরে সে বিজনেস করতো, তাহলে সে কিন্তু 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করতে পারতো। এই যে জায়গাটা আমি একটু যেটা বলতে চাই, যে আসলে কি বাংলাদেশের যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি আসলে কি এই জায়গাতেই? আমি সরকারি বেসরকারিকে আমি আলাদাভাবে এক জায়গায় মানে আলাদা করব না, আমি এক জায়গায় নিয়ে আসি জিনিসটা। আমার কাছে যেটা মনে হয় যে গ্র্যাজুয়েটস যারা বেসিক্যালি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে, তাদের 15,000 টাকার চাকরির জন্য ওয়েট করতে হবে না, তারা পড়তে পড়তেই 30,000 40,000 টাকা চাকরি পাবে। কিন্তু আমি এখন আমি অনেককে দেখি, আমি আমার ইউনিভার্সিটি দেখি, অন্যান্য ইউনিভার্সিটিতে দেখি, they are an English graduate and they cannot মানে actually speak a single sentence of proper English. কিভাবে হলো, কিভাবে শেষ হলো, মানে এই কোয়েশ্চেনগুলো যখন আমি করি, তখন আমার এডুকেশন সিস্টেমের সাথে আমার এডুকেশন মানে আমাদের যেভাবে আমরা মার্কস দিচ্ছি, এই সিস্টেমকে আমার কোয়েশ্চেন করতে মন চায় মাঝে মধ্যে। বাট অনেক জায়গায় আমাদের হাত বাঁধা, আমরা কিছু করতে পারি না। বাট ডেফিনেটলি একটা গ্র্যাজুয়েট, সে যদি, আমি জাস্ট নর্মাল এক্সাম্পল, একটা যদি বিজনেস গ্র্যাড প্রপারভাবে এক্সেল বুঝে এবং একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বুঝে, ওর জন্য মার্কেটে 30 থেকে 40,000 টাকার চাকরি এখন রেডি হয়ে বসে আছে। কিন্তু আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন, 3.9 এর জিপিএ নিয়ে বের হয়েছেন,
মানে আউট অফ 4 3.98, কিন্তু আপনি এতটুকু বুঝেন না, আপনাকে কে চাকরি দেবে? আপনি সারা জীবন শুধু সিজিপি এর পিছনেই যদি দৌড়ায় যান, হবে না। এবং আমাদের শিক্ষকদের এডুকেশন সিস্টেম, ইউনিভার্সিটি, বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক, আমাদের দেখতে হবে ইন্ডাস্ট্রির নিডটা কি। আপনি বিদেশে দেখেন, একাডেমিয়া ইন্ডাস্ট্রি একাডেমিয়াকে টাকা দিচ্ছে, তারা রিসার্চ করছে, আউটপুট আসছে। বাংলাদেশে কয়টা ইন্ডাস্ট্রি একাডেমিয়াকে টাকা দেয়? এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি যে ইউনিভার্সিটিগুলোর সাথে ইন্ডাস্ট্রির একটা কানেক্টিং থাকে দেশের বাইরের, এটা বাংলাদেশে কিন্তু এই জায়গাটা শূন্য মনে হয়। আমি জানি না এটার অবস্থান কি। এই জায়গায় কি বাংলাদেশের সরকার কি ভাবতে পারে এই জায়গাটা নিয়ে? সরকারিভাবে অনেক ফান্ডিং আছে, সরকারের অনেক ফান্ডিং আসে, তথ্য মন্ত্রণালয় থেকে আসে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসে, আর্মিদের থেকে আসে, বাট প্রাইভেট ইউনিভার্সিটি মানে প্রাইভেট কোম্পানিজ আর নট গিভিং। Why not Walton has a lab at one of the private or public universities in Bangladesh? তাদের নতুন নতুন টেকনোলজি কেন আমরা তৈরি করছি না? আমরা পারি করতে, বাট দেয়ার হ্যাজ টু বি এ ফেইথ। বাট এটাও একটা সত্যি কথা বলতে গেলে যে আমি মি পার্সোনালি বিং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, আমি দেখি যে আমাদের যেই ইন্ডাস্ট্রির নিডগুলো, যেই এক্সপার্টিসগুলো, ওগুলো আমরা ফ্যাকাল্টিদের মধ্যে ওইভাবে খুঁজে পাচ্ছি না। আছে, আমি বলছি না নেই, বাট তাদের অনেকেই আবার এখান থেকে বিদেশে চলে যাচ্ছে, তারা বিদেশে আরো ভালো অপরচুনিটি পাচ্ছে, চলে যাচ্ছে। আমি বলছি না সবাই যাচ্ছে, বাট 80% অফ দেম আর গন, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা যে একটা ফান্ড দিয়ে চিন্তা করব যে একাডেমিক্সরা ওনারা একটা সলিউশন আমাকে দিবেন, সেই জায়গাটায় আমরা অনেক সন্দিহান অ্যাকচুয়ালি। তাহলে পরে এই যে আপনি যেটা শিক্ষকদের কথা বলছিলেন, এই জায়গাটাতে এখন ধরুন যে যারা শিক্ষাগুরু, যারা শিখাবেন, যারা ড্রিম তৈরি করবেন ছাত্রদের ভিতরে, এই জায়গাটায় কি একটু ঘাটতি আছে কি বাংলাদেশে? আমরা যখন স্কুলে পড়তাম, আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় অনেক স্কুলে, আমার আব্বা সরকারি চাকরি করতেন, সো উই হ্যাভ বিন টু ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। সো আই স্টিল রিমেম্বার, আমি যখন গাজীপুরে পড়তাম, দেয়ার ইউজ টু বি এ টিচার, ওনার নাম ছিল নূর স্যার। যারা গাজীপুরে তারা অনেকেই চিনবেন, ওনাকে ভাওয়াল রত্ন বলা হতো, ওনার টাইটেল ছিল ভাওয়াল রত্ন। সো ওনাকে দেখে যে রেসপেক্টটা আমার ভিতরে তখন আসতো, ওনার কথাবার্তা থেকে শুরু করে তার বাচনভঙ্গি, তার চলাফেরা, আমি এখন এইটা দেখি না। আমি এখন, আজকালকে শিক্ষকরা এটাকে একটা পেশা হিসেবে নিয়ে নিয়েছে, একটা ওয়ে অফ, আমি সবার কথা বলছি না, এটা একটা অনেকে চাকরি হিসেবে নিয়েছে। কিছু সংখ্যক ভালো মানুষ আছে, অনেক ভালো স্টুডেন্ট বের হচ্ছে কোথাও না কোথাও, তারা ভালো করছে বিভিন্ন জায়গায়। তো যদি এই নিয়ে যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু এই জায়গায়, এইটা নিয়ে একটু জানতে চাই যে আসলে কি আমরা ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছি এর প্রতি, নাকি অনেকেই বলে যে এর কারণে চাকরি কমে যাচ্ছে, নানা ধরনের কথা আসছে, এই বিষয়টা নিয়ে একটু। এআই অ্যাকচুয়ালি একটা প্যারাডাইম শিফট আনছে আমাদের চাকরির বাজারে। আপনি যদি জাস্ট 20 বছর পিছিয়ে যান, অথবা 20 থেকে 25 বছর পিছিয়ে যান, কম্পিউটার ওয়াজ ভেরি নিউ, না 25, আরেকটু বেশি পিছিয়ে যেতে হবে, অথবা 30 বছর, কম্পিউটার ওয়াজ ভেরি নিউ। পিপল লস্ট জবস বিকজ অফ কম্পিউটার, বাট দেয়ার ওয়ার নিউ জবস হুইচ ওয়ার ক্রিয়েটেড বিকজ অফ দিস। সো এআই আসছে, অ্যান্ড আমরা এটা থেকে বেঁচে থাকা সম্ভব না, বাট আমাদেরকে এটাকে ল্যাভারেজ করতে হবে। আমার আর এখন 40 পেজের রিপোর্ট তৈরি করার দরকার নেই, ওটার যে মেইন অংশটুকু আমার ওটাতে বুঝতে হবে। এখন কাজটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, শুধু লেখাটা ইম্পর্টেন্ট না। সো এআইকে যদি আমরা লেভারেজ করতে পারি, আমরা চাকরি হারাবো না, বাট দেয়ার উইল বি নিউ ডাইমেনশন অফ জব অপরচুনিটিস দ্যাট উইল বি দেয়ার ইন ফিউচার। বিকজ আমি যেহেতু বাংলাদেশের ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আমি অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রিতেও কাজ করি, আই ক্যান সি ইট। মানে ওখানে কিন্তু উই আর ইউজিং এআই অল দ্য টাইম। I'm working in academia in Australia as well as I'm working in industry in Australia. So আমি দেখি যে আমরা যে এআই কে ভয় পাই, এআই কে কিন্তু ওরা ভয় পায় না, এআই কে ওরা লেভারেজ করা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, সহজভাবে নিচ্ছে। কিন্তু আমার এই জায়গাটা আরেকটা প্রশ্ন যেটা আমি বলছিলাম, সেটা হলো যে শিক্ষার্থীরা কি এটার উপর ডিপেন্ডেন্স হয়ে গেছে? যেমন ধরেন রিসার্চ পেপার তৈরি করা, নিজেদের প্রেজেন্টেশন তৈরি করা, এই জায়গাটা থেকে আগে যেভাবে পরিশ্রম করে আমরা তৈরি করতাম, সেই জায়গাটা থেকে এখন আছে নাকি না করাটাই এটাই ঠিক আছে? জিনিসটা হলো এআই যখন চলে এসছে, এখন আমরা দেখি যে প্রেজেন্টেশন তৈরি করা, কিছুদিন আগে চ্যাট জিপিটি ওয়াজ অ্যামেজিং, নাও ক্লড ইজ ডুইং গুড। সো there will be many other like AI, generative AI,
যেটা চলে আসছে, আপনি যদি দেখতে পারেন এখন যেটা ইন ফিউচার হবে, the quality of presentation is going to increase and I have to know what is there inside that. একটা প্রেজেন্টেশন ও কিন্তু একটা সার্টেন লেভেলের প্রেজেন্টেশন তৈরি করেছে, আপনি যদি না বুঝেই এই প্রেজেন্টেশনটা বানিয়ে নিয়ে চলে যান তাহলে কিন্তু হবে না। নাও ইউ হ্যাভ টু গিভ মোর থট ইনটু ইট। এই জন্য ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, ও একটা হয়তো বা টার্ম ইউজ করেছে, ইউ ক্যান আস্ক হোয়াট ইজ দিস টার্ম, দেন এআই ইজ গোনা গিভ ইউ মোর রিফাইন্ড আনসার। সো আপনি যদি ওই প্রেজেন্টেশনটাই সুন্দর মতো পড়তে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন, ওই পুরো টপিকটা আপনার আগেই পড়া হয়ে যাবে। সো ইফ ইউ ক্যান লেভারেজ এআই, ইউ আর গোনা ডু ওয়েল। বাট ইফ ইউ আর বিং ডিপেন্ডেন্ট এবং প্রেজেন্টেশনটা বানিয়ে নিলেন এবং একবারও দেখবেন না, এরপরে জাস্ট ইউ আর গোনা গো ওভার দেয়ার এন্ড ইউ আর গোনা স্কোর অ্যামেজিং, না ইটস নট গোনা হ্যাপেন এনিমোর। আমার একটা ছোট্ট প্রশ্ন, এটা হলো অনেকের মধ্যেই, যে আপনি যেহেতু বিদেশে লেখাপড়া করেছেন এবং নানা জায়গায় গবেষণা করছেন, রিসার্চের ইস্যুটাও আছে, কিন্তু আমি জানতে চাই এইচএসসি এবং এসএসসি শিক্ষার্থীরা অনেকেই বা ও এ লেভেল এই অনেকেই জানতে চাই যে কোন সময়টায় বিদেশে লেখাপড়া পড়তে গেলে সুবিধা বা মানে বেটার ফল পেতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে দে ক্যান গো রাইট আফটার ব্যাচেলার্স। ফাইন্যান্সিয়াল অবস্থা একটু বুঝতে হবে। আপনারা যদি মনে করেন ওখানে যে চাকরি করে আপনি পড়াশোনার টাকা জোগাড় করবেন, তাইলে ইউ উইল নট হ্যাভ আ ভেরি গুড লাইফটাও কোয়ালিটি লাইফ হবে না এবং পড়াশোনাটাও করতে পারবেন না। সো আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কেন বিদেশে যেতে চান। বাংলাদেশে তো অপরচুনিটির অভাব নাই ইফ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ দ্য রাইট স্কিলস। সো যেই জিনিসটা হলো, আপনি যদি বাইরে যেতে চান, সেটেল ডাউন করতে চান, তাহলে একভাবে চিন্তা করতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি পড়াশোনা করতে বাইরে যাচ্ছি, আমি প্রেফার করব যদি ফাইন্যান্সিয়ালি আপনি ওইভাবে স্ট্রং না হন, তাইলে মাস্টার্স করতে যাওয়া বেটার। মাস্টার্স করতে যাওয়া বেটার। আমরা আসলে এই এডুকেশন সিস্টেম এবং নানা ইস্যু নিয়ে যে কথা বলছি, এটা আসলে এক পর্বে শেষ করার কোনো সুযোগ নেই। আমাদের আসলে দীর্ঘ আরো কথা বললে মনে হয় নিশ্চয়ই একটু ভালো হতো। আমি এই প্রশ্নটা অন্য প্রশ্ন করতে পারতাম, কিন্তু আব্দুল হাসিব সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দ্য প্লেজার ইজ মাইন, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই শিক্ষা ব্যবস্থায় আসলে কি কি পরিবর্তন আনা উচিত এবং কি কি অবস্থায় আছে। আমরা কি আসলে সার্টিফিকেটধারী শিক্ষা ব্যবস্থার দিকে যাব, নাকি আমরা হাতে কলমে যেটা বলে যে টেকনিক্যাল শিক্ষার দিকে এগোবো, সেসব নিয়ে কথা হচ্ছিল এবং দেশে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।